মুকেশ আম্বানি, যার ইনকামের যদি কল্পনা করা হয় তবে আপনি এই ভিডিওটা যতক্ষণ দেখবেন ততক্ষণে তিনি 1,92,00,000 টাকা ইনকাম করে ফেলেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কেবল 10 মিনিটে প্রায় 2 কোটি টাকা। এখন সবার মনে কেবল একটাই প্রশ্ন যে মুকেশ আম্বানি এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি তো বটে, কিন্তু এই বিপুল পরিমাণের অর্থ কিভাবে ইনকাম করেছেন? 10,370 আরব টাকা। এই বিপুল অর্থের পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে যা তাকে এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি বানিয়েছে? আর তার থেকেও বড় ব্যাপার হলো, যেখানে এক ভাই এতটা ধনী সেখানে অন্যদিকে আর এক ভাইয়ের কেন ভিখারির দশা হয়ে রয়েছে? তো বন্ধুরা, আজকের বিনোদনে আপনারা জানতে চলেছেন মুকেশ আম্বানির সফলতার আসল রহস্য। তো চলুন শুরু করা যাক আজকের সফর। যদি আপনি ইন্ডিয়ার অধিবাসী হয়ে থাকেন তবে এমন কোনো দিন নাই যে আপনি মুকেশ আম্বানিকে প্রফিট দেননি। টেলিকম সংস্থা থেকে পেট্রোলিয়াম সংস্থা, ক্রিকেট, রিটেল সংস্থা, সব জায়গাতেই আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি ছড়িয়ে রয়েছে। কিন্তু এই সব কিছুর আরম্ভ মুকেশ আম্বানি নয়, বরং তার পিতা ধীরুভাই আম্বানি শুরু করেছিলেন। সাল 1950-তে ধীরুভাই আম্বানি গুজরাট থেকে চাকরির উদ্দেশ্যে ইয়ামান চলে যান এবং সেখানে 8 বছর ধরে ইম্পোর্ট এক্সপোর্টের কোম্পানিতে ক্লার্কের কাজ করেন। কিন্তু 8 বছর পর 1958 সালে পুনরায় ইন্ডিয়াতে ফিরে আসেন। আর সেই সময় তার খুবই ভালো একটা বিজনেস আইডিয়া হয়ে গিয়েছিল, তাই তিনি ট্রেডিং বিজনেস শুরু করেন, যার নাম ছিল রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন। শুরুতে এই আরসিসি কোম্পানি বিভিন্ন স্পাইসি মানে মশলা ট্রেডিং করত। ইন্ডিয়া থেকে মশলা কিনে তা মিডল ইস্ট এবং আফ্রিকায় এক্সপোর্ট করত, কারণ তার কাছে এই ইম্পোর্ট এক্সপোর্টের 8 বছরের একটা ভালো অভিজ্ঞতা ছিল। আর সেই কারণে ধীরে ধীরে আম্বানি সফলতার শিখরে উঠতে থাকে। কিন্তু ধীরুভাই জীবনে আরও অন্য কিছু করতে চেয়েছিলেন, তাই তিনি ভাবেন যে এই ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা তো চলছেই, তো কেন না ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবসায় পা রাখা যায়। তাই তিনি 1966 সালে রিলায়েন্স টেক্সটাইল নামে একটি নতুন কোম্পানি লঞ্চ করেন। সেই সময় কটনের উপর ভারতীয় সরকারের অনেক নিষেধাজ্ঞা ছিল, সেই কারণে পুরো ভারতে টেক্সটাইল ইন্ডাস্ট্রির অবস্থা একেবারে খারাপ ছিল। আর ঠিক সেই সময় ধীরুভাই আম্বানি কটনের পরিবর্তে সিনথেটিক টেক্সটাইলের ব্যবহার শুরু করেন, যাতে করে সে সরকারের পলিসি থেকেও বেঁচে যায় এবং কাপড় সস্তা হওয়ার কারণে পুরো ভারতীয় মার্কেট জুড়ে ফেমাস হয়ে ওঠে। ধীরে ধীরে রিলায়েন্স ইন্ডাস্ট্রি বাড়তে থাকে এবং বড় বড় ইনভেস্টর এবং সাধারণ মানুষরাও ইনভেস্ট করতে থাকে। শুধু তাই নয়, রিলায়েন্স ইন্ডাস্ট্রি এতটাই সফলতা অর্জন করেছিল যে 1987 সালের ক্রিকেট বিশ্বকাপের টাইটেল স্পন্সরও তার হাতেই ছিল। কিন্তু ধীরুভাই আম্বানিকে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি চালানোর জন্য পেট্রোকেমিক্যালস অন্য কোম্পানি থেকে কিনতে হতো। সেই কারণে নিজেই এই পেট্রোকেমিক্যালের ব্যবসা শুরু করার চিন্তাভাবনা করেন। আর এইভাবেই রিলায়েন্স পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতেও কদম রাখে। 1986 সালে যখন ধীরুভাই আম্বানির শরীর একেবারে খারাপ হয়ে পড়ে, তখন তার 2 ছেলে অনিল এবং মুকেশ আম্বানি ব্যবসা দেখাশোনা করতে শুরু করে। কিন্তু সাল 2002-তে যখন ধীরুভাই আম্বানির মৃত্যু হয়, তখন এক নতুন ছবি সামনে আসে। মৃত্যুর আগে ধীরুভাই আম্বানি তার সম্পত্তির ডিভিশনের ব্যাপারে কিছুই বলে যাননি। তো এখন তার মৃত্যুর পর রিলায়েন্স ইন্ডাস্ট্রির কন্ট্রোল কার হাতে থাকবে, এই নিয়ে রিলায়েন্সের বোর্ড অব গভর্নেন্সের মিটিং ডাকা হয়, যেখানে মুকেশ আম্বানিকে বেশি কন্ট্রোল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এইখান থেকেই 2 ভাইয়ের মধ্যে বিবাদের শুরু হয়। একে অপরের সাথে কথাই বলা বন্ধ করে দেয়, যেটা দেখে তার মা আর সহ্য করতে পারছিলেন না এবং তাদের মা পুরো সম্পত্তি 2 ভাইয়ের মধ্যে ডিভাইড করার সিদ্ধান্ত নেয়। আর এইভাবে সাল 2005-তে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে 2 ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়। রিলায়েন্স অয়েল, গ্যাস, পেট্রোকেমিক্যাল, ম্যানুফ্যাকচারিং মুকেশ আম্বানির অধীনে হয় এবং রিলায়েন্স এনার্জি, টেলিকম, রিলায়েন্স ক্যাপিটাল অনিল আম্বানি পেয়েছিল। এই করে সমস্যার সমাধান তো হয়ে যায়, কিন্তু 2 ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলতেই থাকে। এদিকে মুকেশ আম্বানি কঠোর পরিশ্রমের দ্বারা তার সম্পত্তিকে বাড়াতেই থাকে
তার সম্পত্তির মধ্যে জামনগর পেট্রোলিয়াম রিফাইনারির প্রোডাকশনকে একেবারে বাড়িয়ে দেয় এবং সেখানে স্টেট অফ দ্য আর্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস ইনস্টল করে পৃথিবীর সবথেকে বড় পেট্রোলিয়াম রিফাইনারি বানিয়ে দেয়। শুধু তাই নয়, মুকেশ আম্বানি রিটেল ইন্ডাস্ট্রিতেও পা রাখা শুরু করেন। পুরো ইন্ডিয়াতে স্মার্ট বাজার নামে ডিসকাউন্টেড স্টোর এবং সুপার মার্কেট খুলে ফেলে, যেখানে কাস্টমার বিভিন্ন জিনিস ডিসকাউন্টেড রেটেতে একই জায়গা থেকে পেয়ে যেত। এমনকি 2008 সালে সবথেকে বড় ক্রিকেট লিগ IPL যখন শুরু হয়, সেখানেও মুকেশ আম্বানি ঝাঁপিয়ে পড়ে। IPL-এর সবথেকে দামি টিম মুম্বাই ইন্ডিয়ান্স কিনে নেয় এবং এই টিম কয়েক বছর পর্যন্ত IPL-এর সবথেকে ভ্যালুয়েবল টিম ছিল। করোনার সময় যখন খালি স্টেডিয়ামেতে ম্যাচ খেলা হচ্ছিল, তখনও মুম্বাই ইন্ডিয়ান্স রেকর্ড প্রফিট করে। এইভাবে 2016 সালে মুকেশ আম্বানি টেলিকম ইন্ডাস্ট্রিতেও পা রাখে এবং তার এই কদম এতটাই প্রভাবশালী ছিল যে টেলিকম ইন্ডাস্ট্রির অন্যান্য প্রতিযোগীদের একেবারে নাজেহাল করার মতো ছিল। জিও নামে একটা মোবাইল নেটওয়ার্ক লঞ্চ করে, যেখানে কল, মেসেজ এবং ডেটা পাবলিকের জন্য একেবারে ফ্রি করে দেওয়া হয়। মানুষজন অন্যান্য সব নেটওয়ার্ক ছেড়ে ধরাধর জিওর সিম কিনতে শুরু করে দেয়, কারণ জিওতে সব কিছু ফ্রি। দেখতে দেখতে জিওর ইউজার 450 মিলিয়নের কাছে পৌঁছে যায়। আর যখন জিও 5G লঞ্চ করে, তখন তো মানুষের চাহিদা আরও বেড়ে যায়। আর এখন এই জিও নেটওয়ার্ক 6G টেকনোলজির জন্য বড় বড় কোম্পানির সাথে কাজ করে চলেছে। জিওর এই সফলতা এতটাই মজবুত ছিল যে অন্যান্য টেলিকম কোম্পানি জিওর ওপর কেস করে দেয়। তাদের কথানুসারে জিও সব কিছু ফ্রিতে প্রোভাইড করছে, যার জন্য মার্কেটে কম্পিটিশন শেষ হতে চলেছে। তো এ থেকে আপনারা অনুমানই করতে পারছেন যে জিও অন্যান্য কোম্পানিদের কিভাবে হিট করেছিল। পরে জিও এই ফ্রি সার্ভিসকে বাতিল করে খুবই কম খরচায় কল এবং ডেটা প্রদান করা শুরু করে দেয়, যার জন্য অন্য কোম্পানিও রেট কম করতে বাধ্য হয়। আর সেই কারণেই আজও ইন্ডিয়াতে ইন্টারনেট সবথেকে কম রেটে পাওয়া যায়। 2024 সালে মুকেশ আম্বানি ইন্ডিয়াতে সবথেকে বড় মিডিয়া কোম্পানি তৈরি করার ঘোষণাও করেন, যার জন্য আমেরিকান এন্টারটেনমেন্ট দানব ডিসনির সাথে $8.5 বিলিয়ন কন্ট্রাক্ট সাইন করেন। আর এইভাবে পুরো ভারতের প্রায় সব জায়গায় কোনো না কোনোভাবে মুকেশ আম্বানির ছায়া রয়েছে। আজ মুকেশ আম্বানির নেট ওর্থ $122 বিলিয়ন থেকেও বেশি। এই হিসাব অনুযায়ী মুকেশ আম্বানি পৃথিবীর 11 বৃহত্তম ধনী ব্যক্তি। সাধারণভাবেই যার কাছে এত সমুদ্র সমান অর্থ রয়েছে, তার খরচাও সেরকমই হয়। মুম্বাইতে অবস্থিত মুকেশ আম্বানির যে ঘর রয়েছে, যার নাম অ্যান্টিলিয়া, খুবই ফেমাস একটা ঘর। 37,000 স্কোয়ার মিটার জুড়ে অবস্থিত। মন্দির, সেলুন, স্পা, থিয়েটার, জিম থেকে শুরু করে হেলিপ্যাড সব কিছুই রয়েছে। সাথে সাথে বিভিন্ন নামি দামি লাক্সারি গাড়ির একটা শোরুমও বলতে পারেন। কিছুদিন আগে মুকেশ আম্বানির ছেলের বিয়ের ব্যাপারে আপনারা সকলেই তো অল্পবিস্তর জানেন। একটা রিপোর্ট অনুযায়ী মুকেশ আম্বানি তার ছেলে আনন্দ আম্বানির বিয়েতে 5,000 কোটি টাকা খরচা করেছেন। শুনে অবাক হচ্ছেন, তাই না? 5,000 কোটি হোক বা 10,000 কোটি, বাস্তবতাটা এটাই যে যার কাছে 10,370 আরব টাকা রয়েছে, তার থেকে 50-100 আরব টাকা খরচা করাটা যেন জঙ্গল থেকে 2-4টে গাছ কেটে ফেলার সমান। তো বন্ধুরা, আজকের বিনোদন এতটুকুই। আশা করি ইন্ডিয়ার নাম্বার 1 ধনী ব্যক্তি মুকেশ আম্বানির সফলতার কাহিনী আপনাদের খুবই ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো সফরের সাথে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।